দিল্লিতে বাংলাদেশি বিরোধী সেমিনারের নেপথ্যে কে এই চার ব্যক্তি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন যখন এক নতুন মাত্রা পেয়েছে, ঠিক তখনই নয়াদিল্লিতে আয়োজিত হতে যাচ্ছে এক বিতর্কিত আন্তর্জাতিক সেমিনার। এই আয়োজনকে ঘিরে তীব্র কৌতূহল এবং উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অভিযোগ উঠেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী লক্ষ্য নিয়েই এই সেমিনারের ছক কষা হয়েছে। ভারতের সামরিক বেসামরিক আমলাতন্ত্র ও থিঙ্ক ট্যাঙ্কের সমন্বয়ে গঠিত দেশটির শক্তিশালী ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র এই আয়োজনের নেপথ্যে কলকাঠি নাড়ছে বলে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যবহারের জন্য এবার প্রথমবারের মতো প্রকাশ্যে মাঠে নামানো হচ্ছে চারজন বাংলাদেশি নাগরিককে। রিসোর্স পারসন হিসেবে পরিচিত এই চার ব্যক্তি ভারতের ডিপ স্টেটের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের মাধ্যমে একটি বিশেষ বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশি বিষয়ে এক ধরনের অস্বস্তিকর নীরবতা ও পরোক্ষ চাপ প্রয়োগের কৌশল নিয়েছিল। গত এক বছর ধরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি বিরোধী নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ও বানোয়াট বয়ান তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার সরাসরি সেমিনারের মাধ্যমে সেই অপপ্রচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দেশের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে, এই সেমিনারের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। সেমিনারে ভারতীয় সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের গবেষক এবং বেসামরিক আমলারা অংশ নিচ্ছেন, যা এই আয়োজনের ভূ রাজনৈতিক গুরুত্বকে স্পষ্ট করে। বিতর্কিত চার বাংলাদেশি কারা এই রিসোর্স পারসন? এই সেমিনারে অংশ নিতে যাওয়া চার বাংলাদেশি ব্যক্তির পরিচয় ও অতীত কর্মকাণ্ড তাদের নির্বাচন করার পেছনের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তুলেছে। বদরুল আহসান একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি দ্য ডেইলি স্টার এবং এশিয়ান এজের মতো সংবাদপত্রে কাজ করেছেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে কলাম লেখেন এবং তার লেখায় প্রায়শই আওয়ামী লীগ সরকারের প্রতি তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। ডক্টর আবুল হাসনাত মিল্টন লেখক ও শিক্ষক হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে তিনি একজন ইউটিউবার হিসেবেই বেশি সক্রিয়। তার বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক এবং বানোয়াট তথ্য সংবলিত ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিরঞ্জিত বক্তব্য প্রচারের মাধ্যমে তিনি একটি বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করেছেন বলে মনে করা হয়। হারুন আল রশিদ একজন সাবেক কূটনৈতিক, যিনি জুলাই বিপ্লবের সময় মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি সরাসরি অবস্থান নিয়েছিলেন। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফেরার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন এবং ফেসবুকে বিভিন্ন বিতর্কিত পোস্ট দিতে থাকেন। ব্যারিস্টার তানিয়া আমির আওয়ামী ঘরানার সুবিধাভোগী হিসেবে পরিচিত এই আইনজীবী 2006 সালে সুপ্রিম কোর্টের এজলাস ভাঙচুরের মতো বিতর্কিত ঘটনায় অন্যতম হোতা ছিলেন। তিনি বরাবরই আওয়ামী লীগের পক্ষে সক্রিয় এবং 2024 সালের বিতর্কিত ডামি নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দিল্লির সঙ্গে তার ঘনিষ্ঠতা এতটাই যে 2009 সালে তাকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ভূ রাজনৈতিক খেলার নতুন চাল বিশ্লেষকরা মনে করছেন, এই চার ব্যক্তিকে নির্বাচন করা অত্যন্ত সুচিন্তিত একটি পদক্ষেপ। সাংবাদিক, লেখক, কূটনৈতিক এবং আইনজীবী সমাজের এই চারটি ভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের মাধ্যমে ভারত একটি বিশ্বাসযোগ্যতার বাতাবরণ তৈরি করতে চায়। তাদের মুখ দিয়ে বলানো হবে যে বাংলাদেশে স্থিতিশীলতা নেই, সংখ্যালঘুরা নির্যাতিত এবং দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। ভারতের এই নতুন কৌশল স্পষ্টতই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের পরোক্ষ হস্তক্ষেপ। নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিবেশী একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের এই চেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিঃসন্দেহে আরও জটিল করে তুলবে। এই সেমিনার এবং এর পেছনের ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে শক্ত কূটনৈতিক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।